তাই বলছি বন্ধুরা, ইমমর্টাল লর্ড সিরিজের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। এর শুরুটা হয় লাস্ট এপিসোডের এন্ডিং সিন দিয়েই, যেখানে আমরা কিং ইয়ান আর বেহুয়ার ফাইট দেখতে পাই। বেহুয়া নিজেকে জেতানোর জন্য কোনো একটা অদ্ভুত পিল খেয়ে নিজের কাল্টিভেশনকে অনেক বাড়িয়ে নিয়েছিল, যাতে সে এই পাওয়ারের সাহায্যে কিং ইয়ানকে হারাতে পারে আর নিজের চ্যালেঞ্জ পূরণ করতে পারে। আর এই দৃশ্য দেখে কিং ইয়ানের ফ্যামিলির এল্ডার বলতে শুরু করেন যে এত ব্লাড বার্স্টিং পিল ব্যবহার করেছে, যার কারণে বেহুয়ার যে কাল্টিভেশন লেভেল ছিল সেটা 2 লেভেল বেড়ে গিয়েছিল, যার সোজা মানে হল অর্থাৎ এখন ওর কাল্টিভেশন লেভেল পৌঁছে গেছে মুন রিয়েলমের ফার্স্ট স্টেজে। এই কারণে গ্র্যান্ড এল্ডার বলেন যে কিং ইয়ান, এবার তোমার বাঁচা অসম্ভব। তখনই এলিন বেহুয়া নিজের অস্ত্র আনতে আনতে কিং ইয়ানকে বলতে থাকে যে চলো, এবার আমি তোমাকে একটা সিক্রেট বলি, কারণ তুমি যে ইউজওয়ানকে নিজের সবচেয়ে ভালো ভাই মনে করো, সে আসলে নিজেরই ফিয়ান্সেকে অ্যাসাল্ট করতে গিয়ে ধরা পড়েছিল, যার কারণে তার স্পিরিচুয়াল ওয়ার্ল্ড শেষ করে দেওয়া হয় আর তার একটা হাতও কেটে ফেলা হয়। এই সব কিছু আমি প্ল্যান করে করেছিলাম, কারণ এটাই ছিল ওর শাস্তি। আর সে কিং ইয়ানের ওপর অ্যাটাক করে দেয়। ওদের দুজনের অস্ত্র একে অপরের সাথে ধাক্কা খায়, আর আশেপাশের লোকেরা যখন এই কথা শোনে যে ইউজওয়ান নিজের ফিয়ান্সেকেই অ্যাসাল্ট করেছিল, তখন আসল কথা হলো ইউজওয়ানের যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে হলো লিন ফ্যামিলির মিস লিন ল্যান, যে কিনা লিন বেহুয়ার নিজেরই বোন। এই কারণে এখন লিন বেহুয়ারও আসল রূপ সবার সামনে চলে এসেছিল যে সে নিজের বোনকে কি মনে করে। তো কিং ইয়ানও বেহুয়ার ওপর অ্যাটাক করতে করতে বলতে থাকে যে এটা আবার কেমন সিক্রেট ছিল, তুমি এই সিক্রেট বলে তো নিজেকেই গর্তে ফেলে দিলে, কারণ এতটা লজ্জাজনক কাজ করার পরও যদি তুমি নিজেকে মহান মনে করো, তাহলে তোমার থেকে বাজে লোক আর কেউ নেই, বরং আমি তো বলবো যে তুমি লিন ফ্যামিলির রাক্ষস। এই কথা শুনে লিন বেহুয়া বলে যে তুমি সবার সামনে আমার বেইজ্জতি করেছ, এখন আমি তোমাকে ছিঁড়ে ফেলব। আর এখন আসলে সে এখানে কিছু ডিসাইপলকে মেরে নিজের বডি এনার্জি বাড়াতে চলেছিল, আর সে সেই কাজটা করেও, কারণ কিছু লোকের সোল এনার্জি বের করে সেগুলোর সাথে নিজের সোল এনার্জি মিশিয়ে সে নিজের পাওয়ার লেভেল আরও বাড়িয়ে নেয়। কিন্তু ঠিক তখনই কিং ইয়ান সেই ফ্রোজেন রিজার্ভকে ওরই মতো করে অ্যাক্টিভেট করে ফেলে, যার ফলে ওর মধ্যে অনেক থটস চলে আসে। এর ঠিক পরেই কিং ইয়ান যে স্পিডে ওর ওপর অ্যাটাক করেছিল, তাতে মাঠের মাঝখানে এমন লাগছিল যেন কোনো আইসবার্গ তৈরি হয়ে গেছে, যেটাকে কিং ইয়ান নিজের এক অ্যাটাকেই ভেঙে আলাদা করে দেয়, যার ফলে এখানে চারদিকে বরফের বৃষ্টি হতে থাকে আর লিন বেহুয়ার বডিও সেটার সাথে শেষ হয়ে যায়। একটা বরফের টুকরো গিয়ে ওরই এক সাথীর কাছে পৌঁছায়। এখানে যতজন লোক ছিল তারা সবাই এই দৃশ্য দেখে একদম অবাক হয়ে যায়। কিং ইয়ান বলে যে লিন বেহুয়া, তুমি আমাকে টুকরো টুকরো করে এই পৃথিবীতে ছড়িয়ে দিতে চেয়েছিলে, আর আমি তোমার ইচ্ছা তোমার জন্যই পূরণ করে দিলাম। চলো এখন আরামে নরকে গিয়ে নিজের আত্মাকে শান্তি দাও। আর এই দৃশ্য দেখে ইউজওয়ান আর তার বাবাও একদম শকড হয়ে যায়। আর এখন কিং ইয়ান লিন বেহুয়ার চাকরের কাছে যায় আর তাকে বলতে থাকে যে দেখো, এই মুহূর্তে তোমার কাল্টিভেশন ফাউন্ডেশন ততটা ভালো নয়, তাই আমি তোমাকে এই পরামর্শ দেব যে তুমি কখনো লিন বেহুয়ার মতো নিজের কাল্টিভেশন বাড়ানোর জন্য এমন ড্রাগস ব্যবহার করো না, কারণ যখন কোনো দুর্বল ব্যক্তি কোনো শক্তিশালী ব্যক্তির সাথে মোকাবিলা করে তখন এমনই হয়। আর এখন সেই লোকটা বলতে থাকে যে তোমাদের ইউন ফ্যামিলি এই ডার্টি ট্রিক্স ব্যবহার করেছিল যাতে তোমরা আমাদের ফ্যামিলির ইয়ং মাস্টারকে মেরে ফেলতে পারো। কিং ইয়ান বলে যে আমি বুঝতে পারছি না যে তুমি আসলে কি করতে চাও আর কি বলতে চাও। ঠিক সেই মুহূর্তে সেই সার্ভেন্ট হঠাৎ করেই নিজের একটা ট্রিক ব্যবহার করে, যার ফলে আকাশে একটা সিগন্যাল পৌঁছে যায়। কিং ইয়ান বলে যে আচ্ছা, তাহলে এই ব্যাপার, তুমি নিজের জন্য ব্যাকআপ ডাকছিলে। সেই সার্ভেন্ট বলে যে আমিও দেখি যে তুমি আর কতক্ষণ এই দাঁত বের করতে পারো, কারণ ওর এই সিগন্যাল পাঠাতেই তখনই আকাশ থেকে কোনো বিস্টের আওয়াজ আসতে থাকে। এমন লাগছিল যেন এখানে এখন কোনো এক বিশাল রাক্ষস আসতে চলেছে, কিন্তু কিং ইয়ান কাউকে ভয় পাওয়ার পাত্র ছিল না। আর তারপর সবাই আকাশ থেকে নিচে নামতে থাকা একটা বিস্টকে দেখতে পায়, যেটা সোজা এসে কিং ইয়ানের সামনে এন্ট্রি মারে আর গর্জন করতে থাকে, যার অরা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল যে এটা কতটা ভয়ঙ্কর। আর এটা আসলে ছিল লিন ফ্যামিলির গার্ডিয়ান স্পিরিচুয়াল বিস্ট, যার সাথে গোল্ডেন সার্পেন্ট গ্রিফিনও কানেক্টেড ছিল, যে আবার কিং ইয়ানের দিকে গর্জন করে, কিন্তু কিং ইয়ান একচুলও নড়ে না।
সেই বিস্টের ভেতর থেকে তখনই একটা আওয়াজ আসে, যেটা আসলে ছিল লিন ফ্যামিলির মেসেজ। কিং ইয়ান, আজ থেকে 10 দিন পর এই টিয়ানইউন সিটির মধ্যেই তোমার আর আমার মধ্যে একটা ডুয়াল ব্যাটেল হবে। আমি তোমার মৃত্যুর পয়গাম সাথে করে আনব, কারণ আমার নাম লিন ওয়েই। যার নাম শুনে ইউন ফ্যামিলির এক এল্ডার বলতে থাকেন যে সত্যিই কি লিন ওয়েই স্পিরিচুয়াল বিস্ট ট্রান্সমিশনে কামযাব সফল হয়েছে, যাকে টিয়ানইউন সিটির সবচেয়ে পাওয়ারফুল লোকও মনে করা হয়, যে টিয়ান একাডেমি থেকে নিজের গ্র্যাজুয়েশনও কমপ্লিট করেছিল। তো এই খবরও শোনা যাচ্ছিল যে সে 10 দিন পর লিন ফ্যামিলিতে আসবে আর হেডের পজিশনও সামলাবে। এই কারণে ইউন ফ্যামিলিরই এল্ডাররা বলেন যে এখন তো ইউন কিং ইয়ানের বাঁচা অসম্ভব। তারা তো চায় যে ভালোই হলো ও মারা যাক। বরং গ্র্যান্ড এল্ডার তো লিনওয়ের কাছে রিকোয়েস্ট করেন যে প্লিজ তুমি আমার ছেলের মৃত্যুর বদলা নিও। তখনই সেই বিস্টের ভেতর থেকে আওয়াজ আসে যে কিং ইয়ান, তুমি কি আমার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছো না? কিং ইয়ান বলে যে আমাকে এটা তো বলো, তুমি কি সেই লিন ওয়েই যে ছোটবেলায় আমার পেছনে ঘুরত আর আমি ওকে খুব মেরেছিলাম, আর সেই লিন ওয়েই নিজের প্যান্টেই পেচ্ছাপ করে দিয়েছিল? যদি তুমি সেই লোক হও তাহলে আমার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই শুনে লিন ওয়েই বলে যে কিং ইয়ান, তোমার মুখ বড্ড বেশি চলে, কিন্তু আজ আমি তোমার প্রাণ ভিক্ষা দিচ্ছি। কিন্তু যেদিন আমাদের মধ্যে ব্যাটেল হবে সেদিন তোমাকে আসল শক্তির স্বাদ চাখাবো। সেই বিস্ট এই কথা বলে ওখান থেকে উড়ে যেতে থাকে, কিন্তু দেখে এমন লাগছিল যেন ওর বডিতে আর ততটা এনার্জি বেঁচেই নেই। তাই কিং ইয়ান বলতে থাকে যে তোমাকে রোস্ট করার জন্য কত ভালো একটা মোমেন্ট। সেই কাজটা করার জন্য সে সাথে সাথে নিজের চিলিংকে ডাকে, যে এখানে নিজের মুখ থেকে এতটা ভয়ঙ্কর লেভেলের আগুন বের করে যে সেই বিস্টটা এমন লাগছিল যেন জ্বলে ছাই হয়ে গেছে। চিলিং তো বাপস ফিরে কিং ইয়ানের কাছে চলে আসে, আর সেই বিস্টটা একদম পারফেক্টলি রোস্ট হয়ে এখন নিচে ময়দানে এসে পড়েছিল। আর সেই মাংস থেকে যে সুগন্ধ আসছিল সেটা শুঁকে তো সবাই মাতাল হয়ে যায়। এমন লাগছিল যেন কেউ চিকেন রান্না করেছে। ইয়ান চিলিংকে বলে যে এটা তোমার জন্য খুবই শানদার, চমৎকার, তুমি এটাকে এনজয় করতে পারো। আর এই দৃশ্য দেখে এখানে উপস্থিত সবার হুঁশ উড়ে যায়। এরপর আমরা এখান থেকে পরের সিনে জঙ্গল দেখতে পাই। আর জঙ্গলে তো অবশ্যই বেশ অদ্ভুত অদ্ভুত ধরনের জানোয়ারও থাকে। একটা স্পিরিচুয়াল লিজার্ড, যে ছোটখাটো পোকা খেয়ে নিজের স্পিরিচুয়াল এনার্জি বাড়াচ্ছিল, সুযোগ পেয়ে চিলিং তার ওপর অ্যাটাক করে দেয়, আর সে ওটার বডি থেকে এনার্জি বের করে খেয়ে ফেলে। কিন্তু এই লিজার্ডটার টেস্ট একদমই ভালো ছিল না। তাই চিলিং বলে যে আরে, এটা আমি কি খেয়ে ফেললাম? তখন কিং ইয়ান ওখানে আসে আর বলে যে যখন তুমি একটা লো লেভেলের বিস্টের কোর খাচ্ছ তখন তোমার কি মনে হয় সেটা খুব টেস্টি হবে? এটা তো হওয়ার নয়। চিলিং তখনই বলে যে আপনি আমাকে এত রাতের অন্ধকারে এখানে নিয়ে কেন এসেছেন? আমার তো খুব খিদেও পেয়েছে, এখন আমি কিছু খেতেও চাইছি, তো সেটা এখানে টেস্টি কি করে পাবো? এতে সব দোষ আপনার। আপনি অন্তত আমার একটু হেল্প তো করুন। আমি এটা জানি, সবাই এটা জানে যে লিন ওয়েই পাওয়ার লেভেলে আপনার থেকে অনেক এগিয়ে, তো আপনি এই কথাটা মেনে নিচ্ছেন না কেন? কিং ইয়ান বলে যে সেটা তো আমি তোমাকে একটু পরেই বলবো, কারণ এখন সে ওকে নিয়ে তেজিকে সাথ দ্রুত ওখান থেকে দৌড়াতে শুরু করে। সে বলে যে এখন আমি তোমাকে শেখাবো যে টেস্টি খাবার কি করে রান্না করতে হয়, কারণ এখন কিং ইয়ান দ্রুত যেতে যেতে অনেক বিস্টের শিকারও করতে থাকছিল, যাদেরকে সে এখানে একটা একটা সিঙ্গেল অ্যাটাকেই খতম করে যাচ্ছিল। কারণ কিং ইয়ানকে জলদি জলদি নিজের পাওয়ার লেভেল বাড়াতে হতো। ঠিক সেই মুহূর্তে তখনই একটা পাওয়ারফুল বার্ড উড়ে চলে আসে। তো সেই বার্ডটাকে চিলিং নিজের ফায়ারের সাহায্যে জ্বালিয়ে দেয়, আর ওরা দুজনে মিলে আরামে সেটাকে রান্না করতে থাকে। আর চিলিং ইয়ানের হেল্প করতে থাকে কিছু পিল রিফাইন করতে, সেগুলোকে পাওয়ারফুল বানাতে। আর এতটা মেহনত করতে করতে তো এখন চিলিংয়ের অবস্থাও খারাপ হয়ে যায়। সে বলে যে তুমি আমাকে দিয়ে কি কি করাও? কিং ইয়ান বলে যে আজ আমরা প্রায় 59টা বিস্টকে মেরে ফেলেছি, যারা স্টার রিয়েলমের 8th স্টেজে ছিল। এদের সবাইকে রিফাইন করার পর এখন আমরা বানিয়েছি 8th কিং ওয়াই কিঙ্গি গ্রেডের আর মেড টিয়ারের পিল। তো মানতেই হবে লিটল বিস্ট, তোমার কিটের হ্যাভেনলি ফ্লেম আমার অনেক হেল্প করেছে, এই কারণে এর একটু ইনাম তো তোমাকেও পাওয়া উচিত। আর সে দুটো পিল চিলিংকে দিয়ে দেয়, আর বাকি পিলগুলো নিজের বডিতে ঢুকিয়ে নেয় নিজেরও এনার্জি লেভেল বাড়ানোর জন্য। কিং ইয়ান বলে যে এই ট্রিপটা আমাদের জন্য বেশ হেল্পফুল প্রমাণিত হয়েছে। চলো, মেহনত তো অনেক হলো, এখন সময় এসেছে কিছু খাবার খাওয়ার। আর ওরা যেমন বার্ডটাকে রান্না করেছিল
তো কিং ইয়ান সেটার লেগ পিস বের করে অ্যাডিনকে সম্ভবত চিলিং হবে দিচ্ছিল, কিন্তু তখনই সে বলে যে খাওয়ার মাঝে কেউ আমাকে বিরক্ত করুক, এটা আমার একদম পছন্দ নয়। কারণ তখনই ওখানে একটা ব্যান্ডিট এসে ওর থেকে লেগ পিসটা ছিনিয়ে নেয়। যে বলছিল যে ছেলে, মানতেই হবে তোমার কাছে বেশ গজব, অসাধারণ স্কিলস আছে, কারণ তুমি এই মুহূর্তে টিয়ানিউন ডাইনেস্টির সবচেয়ে ভয়ঙ্কর বিস্ট মাউন্টেনিয়ান রেঞ্জের ভেতরে আছো, আর তুমি এখানেরই বিস্টকে মেরে এখানেই রান্না করে খাচ্ছ। এটা তো একদম আলাদা ব্যাপার। আর সেই ব্যান্ডিটদের এখানে পুরো একটা গ্রুপ এসেছিল, তাই সে নিজের সাথীদের বলে যে কেন আমি এই ছেলেটাকে আমার জুতো পরিষ্কার করার লোক বানিয়ে নেব না, কারণ এর চেহারাও ওরকমই লাগে। যাদেরকে দেখে তখনই কিং ইয়ান বলে যে তোমরা কি সত্যিই লাঙ্গিয়া মাউন্টেনের ব্যান্ডিটদের গ্রুপের? সেই লোকটা বলে যে হ্যাঁ, একদম তাই। তখন কিং ইয়ান বলে যে অর্থাৎ তোমরা সেই গ্রুপের সেকেন্ড লিডার, যেখানে আমাকে কেউ পেছন থেকে অ্যাটাক করে 3 বছর আগে একটা খাদের মধ্যে ফেলে দিয়েছিল। আর আমার একটু একটু মনে পড়ছে যে হ্যাঁ, তারা তোমাদের মতোই ছিল। কিন্তু আসল কথা তো এটা যে আমার তোমাদের ধন্যবাদ জানানো উচিত সেই কাজটা করার জন্য। এই কথা শুনে সেই ব্যান্ডিট বলতে থাকে যে আচ্ছা আচ্ছা, তাহলে তুমিই সেই ছেলে যে নিজেকে ইমমর্টাল এম্পেরর বলো। যদি তুমি সত্যিই কোনো ইমমর্টাল এম্পেরর হও, তাহলে জরা একটু নিজের পাওয়ারের কোনো কারিশমা দেখাও, যার ওপর কিং ইয়ান ওকে টের পাওয়ার আগেই অ্যাটাকও করে দিয়েছিল, আর সে নিজের হাঁটুর ওপর বসে পড়েছিল। কিং ইয়ান ওর কাছে গিয়ে বলে যে তোমার হাতে এই যে লেগ পিসটা আছে, ওটা আসলে স্টার রিয়েলমের 9th স্টেজের আয়রন বিগ ইগলের, যেটাকে সে ছুঁড়ে ফেলে দেয় চিলিংয়ের দিকে, যেটাকে সে পলক ফেলতেই চাট করে ফেলেছিল। চিলিং তো শুধু ওটার হাড়গুলোই বাঁচতে দিয়েছিল। আর সেই ব্যান্ডিট লিডার নিজের সাথীদের বলে যে জলদি জলদি এদেরকে মেরে ফেলো। এই কথা শুনতেই সাথে সাথে অনেক লোক অ্যাটাক করে দিয়েছিল, কিন্তু কিং ইয়ানের পেছনে ছিল চিলিং, আর সে নিজের স্পিরিচুয়াল এনার্জি দিয়ে এতটা ভয়ঙ্কর অ্যাটাক করে যে সেই টিমের সবাই নকআউট হয়ে যায়। বেঁচে থাকে তো শুধু সেই ব্যান্ডিট লিডারটাই, যার সামনে এসে দাঁড়িয়েছিল কিং ইয়ান। তো সে ওর সামনে মাফ চাইতে চাইতে বলতে থাকে যে প্লিজ ইমমর্টাল এম্পেরর, আমাকে মাফ করে দিন, আমার প্রাণ ভিক্ষা দিন, আমি আপনাকে চিনতে ভুল করেছি, আপনি আমার প্রাণ ভিক্ষা দিন, যার বদলে আমি আপনাকে আমার এই এনশিয়েন্ট রিজিয়ন ম্যাপও দিতে রাজি আছি। সেই ম্যাপটা সে যেমনই কিং ইয়ানকে দেয়, তো সেটা দেখেই কিং ইয়ান সাথে সাথে বুঝে যায় এটা তো আসলে অ্যাজুরি ফ্লেম কার্মা ফায়ারের লোকেশন। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেই ব্যান্ডিট সুযোগ পেয়ে কিং ইয়ানের ওপর অ্যাটাক করারও চেষ্টা করে, কিন্তু তার আগেই চিলিং নিজের কামাল দেখিয়ে দিয়েছিল আর সেই ব্যান্ডিটকে মেরে ফেলেছিল। এরপর এখন ওরা দুজনে সেই লোকেশনেই পৌঁছে যায়, যার ব্যাপারে সেই ম্যাপের মধ্যে বলা হয়েছিল। কিং ইয়ান বলে যে যদি এই ম্যাপের মধ্যে বলা প্রত্যেকটা জিনিস একদম ঠিক হয়, তাহলে অ্যাজুরি ফ্লেম কার্মা ফায়ারকে এখানেই হওয়া উচিত, কিন্তু ওতে এটা বলা হচ্ছে যে সেই ট্রেজারকে সিল করে রাখা হয়েছে। আমি তো এটা কখনো ভাবিওনি যে এটা আমাদের টিয়ানিউন ডাইনেস্টির ভেতরে মজুদ উপস্থিত হবে। যার আগে চিলিং হাঁটতে হাঁটতে যাচ্ছিল, আর সে এটা বলে যে এটা আসলে টপ 20 হ্যাভেনলি ফ্লেমের মধ্যে একটা। কিং ইয়ান বলে যে 10 জন ইমমর্টাল এম্পেরর আছে, তাদের মধ্যে যে ফ্লেমকে সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কের মানা হয় সেটা হলো আসলে ইয়েলো ফ্লেম। আর তুমি যকিন বিশ্বাস করবে না, কিন্তু ওটা ফ্লেমসের লিস্টে 49 প্লেসে আসে। আর যদি এই অ্যাজুরি ফ্লেম কার্মা ফায়ার মর্টাল রিয়েলমের মধ্যে থাকত, তাহলে ওখানে তো রক্তের নদী বয়ে যেত। চিলিং বলে যে তুমি কি সেই ফ্লেমকে আমার ভেতরে বয়ে চলা কেওটিক হ্যাভেনলি ফ্লেমের সাথে কম্পেয়ার করছো? তো এটা একদমই লাগে না যে সেই ফায়ার আমার ফায়ারের সামনে টিকতেও পারবে। কিং ইয়ান বলে যে তোমার এই কথা ভোলা উচিত নয় যে ইমমর্টাল রিয়েলম থেকে মর্টাল রিয়েলমে আসার কারণে আমাদের দুজনেরই বেশিরভাগ কাল্টিভেশন সেই স্পেশাল টানেলের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। শুধু একবার আমি এই ফ্লেমটা পেয়ে যাই, তারপর আমি নিজের এম্পেরর রিয়েলমকে আনলক করতে পারবো, আর আমার মনে হয় যে আমি সেটার সাহায্যেই নিজের ইমমর্টাল এম্পেররের পিকেও যেতে পারবো। বরং এখন তো আমার নিজের ওপর এতটাও ভরসা আছে যে আমি নিজের প্রাইমের ব্যারিয়ারও ভাঙতে পারবো। এই কথা শুনে চিলিং কিং ইয়ানের কাছে আসে আর তাকে বলে যে তুমি তো এগিয়ে যাবে, কিন্তু তারপর আমার কি হবে? কিং ইয়ান বলে যে তুমি আমার ইম্পিরিয়াল সার্ভেন্ট, তোমার কি মনে হয় আমি তোমাকে এভাবেই ছেড়ে দেব? যেখান থেকে এখন যেমনই চিলিং সামনের দিকে ঝাঁপ মারার চেষ্টা করে, তো একটা ব্যারিয়ার ওকে আটকে দেয়, যেটা দেখে কিং ইয়ান বলে যে জরা একটু সামলে।
কারণ আমাদের সামনে মওবুদ উপস্থিত আছে একটা কিলিং ফরমেশন, যেটাকে চেক করার জন্য আর সরানোর জন্য সে ইউজ করে নিজের পাওয়ার্সকে, যার ফলে সে এটা জানতে পারে যে এই জায়গাতেই আসলে মওবুদ উপস্থিত আছে ড্রাগন লকিং ফরমেশন। আর আসলে এখানে এই যে ফরমেশনটা আছে সেটা ইমমর্টাল রিয়েলমের একটা লো লেভেলের ফরমেশন ছিল, কিন্তু যেহেতু এটা মর্টাল ওয়ার্ল্ডের ভেতরে আছে তাই এখানে তো এটাকে টপ লেভেলেরই ফরমেশন মানা হবে। কিং ইয়ান বলে যে এখন তো আমার এই কথার ওপর পুরো যকিন বিশ্বাস আছে যে সেই ট্রেজার ম্যাপটা একদম ঠিক, যার ফলে এখন কিং ইয়ান সাথে সাথে সেই শেকলগুলোর ওপর দিয়ে দৌড়ে এদিক ওদিক ভাগতে শুরু করে দিয়েছিল, কারণ সে জলদি জলদি সেই ফ্লেমটা হাসিল অর্জন করতে চায় যাতে সেটা অন্য কারোর হাতে না লেগে যায়। কিন্তু হঠাৎ করেই সেই শেকলের মধ্যে নড়াচড়া হয় আর কিং ইয়ান নিচে পড়ে যায়, যার কারণে এখন কিং ইয়ান সেই সবকটা পিলারকে ভাঙতে শুরু করে দেয় যেগুলোর সাথে এই শেকলগুলোকে বাঁধা হয়েছিল। সে তখন এখানে রাগের সাথে প্রত্যেকটা পিলারকে ভাঙতে থাকছিল, সেগুলোকে ছাড়ার পাত্র ছিল না, কারণ ওর এমনটা লাগে যে এগুলোর মধ্যেই কোনো একটার ভেতরে মওবুদ উপস্থিত থাকবে সেই ফ্লেম। আর যেহেতু সে সবকটা পিলার ভেঙে ফেলেছিল এই কারণে এখন সেগুলো ধীরে ধীরে নিচেও পড়তে থাকে। আর চিলিংয়ের সামনে দাঁড়িয়ে সে এটা বলতে থাকে যে এই ড্রাগন লকিং ফরমেশন আমার সামনে কিছুই নয়, আমাকে শুধু এটার 18টা কিনারও ধার ভাঙতে হতো, যেটা আমি করে ফেলেছি, যার ফলে এখন এটা নিজে থেকেই খতম হয়ে যাবে। তখনই চিলিং সামনে এসে বলে যে আমার ইমমর্টাল এম্পেররের সামনে কেউই টিকতে পারে না, যেখান থেকে এখন এই দুজনে এই ভ্যালির ভেতরেই এগোতেও শুরু করে দিয়েছিল। দেখে তো এমন লাগছিল যেন চারদিকেই একদম লাভা বইছে। আর এখন ফাইনালি ওরা দুজনে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেটাকে দেখে এমন লাগে যেন ওটা এই ভ্যালির সেন্টার। চিলিং বলে যে মাস্টার, এখানে খুব বেশি গরম, এর কারণে তো আমি জ্বলে যাব। ওর পশম একদম গরম হয়ে গিয়েছিল, যেগুলোতে সে ফুঁয়ো দিচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে যে জায়গায় ওরা দাঁড়িয়েছিল সেখানে হঠাৎ করেই অ্যাজুরি ফ্লেম কার্মা ফায়ার স্টার্ট হয়ে যায়। ইয়ান বলে যে আমাকে এটা বলো তো ফ্লেম, তুমি কি নিজের মেহমানও অতিথিদের সম্মান এইভাবে করো? যার কারণে এখন তো এখানে আরও বেশি নড়াচড়া হতে থাকে, যার ফলে চিলিংও ভয় পেতে থাকে। আর সেন্টারে যে ফরমেশনটা তৈরি করা ছিল সেটার ভেতরে হঠাৎ করেই ফ্লেম অ্যাক্টিভেট হয় আর সেটার ভেতর থেকে একটা লোক বেরিয়ে সামনে আসে, যে বলতে থাকে যে আজ থেকে 3000 বছর আগে ফেংউজি এই কথা বলে দিয়েছিল যে এই দুনিয়ায় এমন কেউই নেই যে ড্রাগন লকিং ফরমেশন ভেঙে এখানে আসতে পারে, যার কারণে আমি এখানে 3000 বছর ধরে কয়েদ বন্দি আছি আর এগোতে পারিনি। কিন্তু আমার মনে হয় যে ফেংউজি একদম মিথ্যে বলেছিল, কারণ আজ এমনটা হয়ে গেছে আর সেই ড্রাগন লকিং ফরমেশনও ভেঙে গেছে। ওর কথা শুনে কিং ইয়ান ওকে বলে যে তুমি কি এই ওয়্যারগড ফেংউজির কথা বলছো? ও তো সেই সময় সবচেয়ে বেশি তাকতবর শক্তিশালী পার্সন ছিল, যদি সত্যিই উনি তোমাকে এখানে কয়েদ বন্দি করে থাকেন তাহলে তাতে লজ্জা পাওয়ার বা বেইজ্জত হওয়ার মতো কোনো কথা নেই। যার কারণে সেই ফ্লেম মাস্টার বলতে থাকে যে সেই সময় আমি একটা ছোট ট্রিকে ফেঁসে গিয়েছিলাম ফেংউজির, যার আমাকে এত বড় খামিয়াজা পরিণাম ভুগতে হলো। আমাকে 3000 বছর ধরে এখানে কয়েদ বন্দি থাকতে হলো, যে নিজের ফ্লেম অ্যাটাক করেছিল কিং ইয়ানের ওপর। কিন্তু কিং ইয়ান সেটাকে খুব সহজেই সামলে নেয়। কিং ইয়ান বলে যে পিছলি বার গতবার তুমি ফেংউজির ওপর এইভাবেই অ্যাটাক করেছিলে ওর তাকত শক্তি না জেনেই, আর আমার মনে হয় যে আজ আবার তুমি সেই ভুলটাই দোহরানে পুনরাবৃত্তি যাচ্ছ। এই কথা শুনে সেই ফ্লেম মাস্টার বলে যে তুমি আমার অ্যাটাক আটকে দিয়েছ, তার মানে তোমাকেও বেশ পাওয়ারফুল হতে হবে, এই কারণে তোমার তাকত শক্তি নিয়ে আমি আরও বেশি শক্তিশালী হয়ে যাব। আমি তোমাকে এইভাবে যেতে দেব না, কারণ এখন সে নিজের পাওয়ার অ্যাটাককে আরও বেশি শক্তির সাথে বাড়িয়ে কিং ইয়ানের ওপর অ্যাটাক করার জন্য আসে। আর সে কিং ইয়ানের বডির ভেতরে ঢুকে যায় যাতে সে ওর বডির ওপর নিজের কন্ট্রোল করতে পারে। তখনই কিং ইয়ানের কাছে চিলিং আসে আর সে বলে যে তুমি নিজের কাজে বিজি ছিলে, তাই আমি একটা ছোট্ট ঝিমুনি নিয়ে নিলাম। ওর এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না যে এখন কিং ইয়ানের সাথে এখানে কি হয়েছিল। এর পরের সিনেই আমরা সেই ফ্লেম মাস্টারকে দেখতে পাই যে পৌঁছে গিয়েছিল কিং ইয়ানের স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের ভেতরে। এখানের দৃশ্য দেখে সে বলতে থাকে যে একজন মর্টালের এতটা পিওর স্পিরিচুয়াল ওয়ার্ল্ড কি করে হতে পারে, কিন্তু ঠিক তখনই সে ফিল করে যে এটা তো আসলে একজন ইমমর্টাল এম্পেররের অরা।
এই কারণে সে চিৎকার করে বলে যে আমাকে বলো যে তুমি আসলে কে। তো কিং ইয়ান বলে যে এখন তুমি আমাকে এটা বলো যে আমি কি কোনো ইমমর্টাল এম্পেরর হতে পারি। এই কথা শুনে সেই ফ্লেম মাস্টার বলে যে অর্থাৎ তুমি গডসের নিয়ম ভেঙে মর্টাল রিয়েলমে বাপস ফিরে এসেছ। তখন কিং ইয়ান ওর পেছনে এসে বলে যে আমি যেমনটা ভেবেছিলাম আমি তেমনই করেছি। এই কথা শুনে সেই ফ্লেম মাস্টার বলে যে তাহলে তো খুব ভালো কথা, কারণ মর্টাল রিয়েলমে আসার কারণে তোমার সব কাল্টিভেশনই শেষ হয়ে গিয়ে থাকবে। এখন আমি তোমার সব স্পিরিচুয়াল পাওয়ার্সকে ডেভোর করে এখান থেকে আজাদ হয়ে যাব। যে এখন এখানে নিজের পাওয়ার্সের একটা খুব ভয়ঙ্কর অ্যাটাক সামন করে নিয়েছিল আর সাথে সাথেই করে দিয়েছিল কিং ইয়ানের ওপর, যার অ্যাটাককে কিং ইয়ান ডজ করে দেয়। কিন্তু এখন সে থামার পাত্র ছিল না। সে বলে যে একজন ইমমর্টাল এম্পেরর মর্টাল রিয়েলমে আমার সামনে কিছুই নয়, যে বারবার আর লাগাতার নিজের অ্যাটাক করতে থাকে কিন্তু ইমমর্টাল এম্পেররের কিছুই বিগড়াতে পারে না। তখনই সেই ফ্লেম মাস্টার বলে যে তুমি কি আমাকে ভয় পেয়ে গেছ। তখন কিং ইয়ান বলে যে তুমি তো আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে দিলে। এই কথা শুনতেই সেই ফ্লেম মাস্টার আরও বেশি পাওয়ারের অ্যাটাক সামন করতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে কিং ইয়ান ওরি পাওয়ার্সকে নিয়ে ওরি ওপর অ্যাটাক করে দিয়েছিল। যার পরের কাহিনী দেখার জন্য জলদি করে চ্যানেলকে সাবস্ক্রাইবও করে